1989 সালের ডিসেম্বর মাস, ফিলিপাইনের ম্যানিলা শহর। সেন্ট্রাল ব্যাংকের এক কর্মকর্তা রুটান কাজের অংশ হিসেবে এক বিদেশি বিনিয়োগকারী প্রতিনিধির আনা একগুচ্ছ $100 নোট যাচাই করছিলেন। নোটগুলো দেখতে এবং স্পর্শেও একেবারে আসলের মতো। প্রাথমিক পরীক্ষাতেও কোনো ত্রুটি ধরা পড়েনি। তবুও তার মনে সন্দেহ জাগল। সিরিয়াল নম্বরগুলো যেন অস্বাভাবিকভাবেই বেশিই গোছানো। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতেই ভদ্রলোক প্রশ্ন শুনে কোনো কথা না বলেই দৌড়ে পালালেন। নিরাপত্তারক্ষীরা ধরার আগেই উধাও হয়ে গেলেন সে। সঙ্গে সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষ সেই নোটগুলোর বান্ডিল পাঠালো মার্কিন সিক্রেট সার্ভিসের ল্যাবে। পরীক্ষা করে জানা গেল এগুলো কোনো সাধারণ জাল নোট না, অবিশ্বাস্য নিখুঁত নকল $100, যা বছরের পর বছর ব্যাংক এবং বিশেষজ্ঞদেরকে ফাঁকি দিয়ে আসছে। এ কারণেই এই জাল নোটগুলো সুপার নোট হিসেবে পরিচিত হয়ে ওঠে। কিন্তু এত নিখুঁত জাল নোট বানালো কে? এর উৎস কোথায়, যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না? এই অতিমানবীয় জাল নোটের রহস্য উদ্ঘাটনে গোয়েন্দারা নেমে পড়লেন। প্রথমে তারা খেয়াল করলেন আন্তর্জাতিক আর্থিক জগতের ছায়ায় নড়াচড়া করা কিছু গোপন সংকেত। হংকংয়ের ক্যাসিনোতে বিশাল বিশাল জুয়ারিদের নগদ লেনদেনের সময় এই নিখুঁত $100 জাল নোট দেখা যায় রাশিয়ার কালোবাজারে। এমনকি ইউরোপের বিমানবন্দরে কূটনীতিকদের ব্যাগেও এরকম নোট ধরা পড়ে। Really, most of the time, when a cashier, even if the cashier kind of knows it's fake, they usually give it back to you. Over the 2 years that I was counterfeiting, I probably only had like maybe 3 or 4 cashiers turn me down. আশ্চর্যের বিষয় হলো, যে দেশেই ধরা পড়ুক না কেন, নোটগুলো ছিল অবিশ্বাস্য রকম নিখুঁত এবং আলাদা দেশে ধরা পড়া জাল নোট হওয়া সত্ত্বেও সবগুলোর সূক্ষ্ম খুঁতগুলো পর্যন্ত হুবহু একই রকমের ছিল। প্রতিটা নোট একই ধরনের অতি ক্ষুদ্র চিহ্ন এবং একই রকম নিখুঁত নিরাপত্তা জালে মোড়ানো নকল। এমন অস্বাভাবিক মিল যা শুধুমাত্র একটা জায়গা থেকেই আসতে পারে। অর্থাৎ পুরো বিষয়টার পেছনে মাত্র একজন বা একটা মাত্র সংঘবদ্ধ দল কাজ করছে, যারা এই সুপার নোট তৈরি করছে। এরপর একের পর এক ঘটতে থাকে রহস্যময় ঘটনা। 1994 সালে 5 জন উত্তর কোরিয়ার কূটনীতিককে ইউরোপে আটক করা হয়, কারণ তাদের কাছেও প্রায় $4,30,000 মূল্যের জাল $100 নোট ছিল। আবার 1996 সালে কম্বোডিয়ায় উত্তর কোরিয়ার পাসপোর্টধারী এক মহিলার কাছ থেকেও কয়েক লক্ষ ডলার মূল্যমানের জাল নোট জব্দ করা হয়। মজার ব্যাপার, প্রতিবারই ধরা পড়া নোটগুলো একই ধরনের সুপার নোট, একই রকম ভয়ঙ্কর নিখুঁত মান এবং একই মাইক্রোস্কোপিক সিগনেচার, যা প্রমাণ করে সবগুলো একই অত্যাধুনিক অপারেশনের ফসল। দীর্ঘদিন ধরে তদন্তকারীরা ডট মিলিয়ে এক বড় চিত্র খুঁজে পান। ধীরে ধীরে গোয়েন্দা প্রতিবেদনে একটা নাম ঘুরে ঘুরে আসতে লাগলো, রুম 39। হ্যাঁ, এটা উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ে ওয়ার্কার্স পার্টি ভবনের 3য় তলায় অবস্থিত এক গোপন দপ্তর, যার কথা সরকারিভাবে কখনোই স্বীকার করা হয় না। গোয়েন্দাদের তথ্য অনুযায়ী মাদক পাচার, জাল নোট, অস্ত্র বেচাকেনা সহ অবৈধ পথে বৈদেশিক মুদ্রা অর্জনের সব অপারেশন এই সরকারি অফিস থেকে নিয়ন্ত্রিত হয়। কিন্তু একটা দেশের সরকারের ছত্রছায়ায় এই সুপার নোট বানাতে যাবে কেন? উত্তর একদম সহজ। উত্তর কোরিয়ার নিজস্ব মুদ্রা ওন তখন আন্তর্জাতিক বাজারে অচল হয়ে পড়ে। কোনো দেশই সহজে উত্তর কোরিয়ার ওন গ্রহণ করত না, কারণ সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর 1991-92 সালে উত্তর কোরিয়া বড় অর্থনৈতিক ধাক্কা খায়। তারা তাদের প্রধান সাহায্যকারী দেশগুলোকে হারিয়ে ফেলে। তবুও তারা পরমাণু অস্ত্র কর্মসূচি, বিশাল সেনাবাহিনী আর শাসক শ্রেণীর বিলাসিতা চালিয়ে যেতে থাকে। তাই উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন এবং তার পরিবার সিদ্ধান্ত নেন, বৈধ পথে ডলার যদি আনা অসম্ভবই হয়ে পড়ে, তবে তারা নিজেরাই এই ডলার ছাপাবে। ফলে জাল নোট ছাপানোই উত্তর কোরিয়ার জন্য জীবন রক্ষাকারী পদক্ষেপ হয়ে ওঠে, কারণ তাছাড়া তারা বাইরের দেশের কাছ থেকে কোনো কিছু আমদানিও করতে পারছিল না। উত্তর কোরিয়া তাই রাষ্ট্রীয়ভাবে বিশ্বের সবচাইতে নিখুঁত জাল ডলার বানানোর প্রকল্প শুরু করে। এই অপারেশনের প্রধান ঘাঁটি পিয়ংইয়ং শহরের এক গোপন প্রিন্টিং কারখানা, যার নাম প্ল্যান্ট 62। এটা এমনভাবে লুকিয়ে রাখা হয়েছিল যে দূর থেকে দেখলে এক বিশাল সামরিক দুর্গ বলে মনে হবে। চারদিকে একের পর এক নিরাপত্তা বেষ্টনী, উঁচু কংক্রিটের দেয়াল আর কাঁটাতারের বেড়া। প্রতিটা স্তরে সশস্ত্র প্রহরীরা পাহারা দিচ্ছে। পাহারার টাওয়ারে বসানো আলো আর স্নাইপার বন্দুক সারাক্ষণ চারপাশে নজর রাখছে। কেউ ধারে ঘেঁষার চেষ্টা করলেই জীবনের ঝুঁকি। মূল প্রিন্টিং ভবনটা শক্তপোক্ত কংক্রিটের 4তলা ব্লক, যেখানে কোনো জানালা নেই। ভেতরে কি হচ্ছে তা বাইরের পৃথিবী যেন কখনোই জানতে পারবে না, আর ভেতরের লোকরাও বাইরে বের হতে পারবে না। এতটাই কঠোর নিরাপত্তা এবং গোপনীয়তা সেই জাল নোট প্রিন্টিং এর অফিসে। এই প্ল্যান্ট 62 কোনো সাধারণ ছাপাখানা নয়। উন্নত মানের বিশেষ কাগজ আর কালি সবকিছুই বাইরে থেকে গোপনে জোগাড় করা হয়েছে। হংকংয়ে ভুয়া কোম্পানি খুলে সেখান থেকে তুলা এবং লিলেনের মিশ্রণে সেই বিশেষ কাগজ আনা হয়।
যা কেবলমাত্র সেই মার্কিন মুদ্রা ছাপাতেই ব্যবহার করা হয়। ফলে মাইক্রোস্কোপে খুঁটিয়ে দেখলেও এই জাল নোট আর আসল নোটের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া প্রায় অসম্ভব ছিল। প্রতিটা ক্ষুদ্র নিরাপত্তা চিহ্নিত পর্যন্ত অবিকল নকল করা হয়েছিল। মজার ব্যাপার হলো, এই সুপার নোটগুলোতে উত্তর কোরিয়া ইচ্ছা করেই কিছু অতি ক্ষুদ্র ভুলচুক রেখে দিয়েছিল, যেন অন্য কেউ তাদের এই জাল নোট আবার নকল করতে গেলে সেই সূক্ষ্ম ত্রুটির চিহ্ন দেখে তা আবার চিনে ফেলা যায়। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র শুরুতে বিষয়টা চুপচাপ পর্যবেক্ষণ করছিল, কিন্তু 90-এর দশকের শেষে এসে তারা আর বিষয়টা উপেক্ষা করতে পারল না। 1996 সালে তারা সম্পূর্ণ নতুন নকশার $100 নোট বাজারে ছাড়ল। বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের ছবিটা আকারে আর একটু বড় করে একটু সরানো হলো, নতুন পানি চিহ্ন যোগ করা হয় এবং সিকিউরিটি থ্রেডও অন্য জায়গায় স্থানান্তর করা হয়। বার্তা পরিষ্কার, আমরা জানি তোমরা কি করছো এবং আমরা তোমাদের চেয়ে অনেক এগিয়ে। কিন্তু এদিকে উত্তর কোরিয়াও নতি স্বীকার করার পাত্র নয়। নতুন নোট বাজারে আসার 2 বছরেরও কম সময়ের মধ্যেই লন্ডনের এক ব্যাংকে সেই বড় মাথাওয়ালা $100 জাল নোটের সংস্করণও ধরা পড়ে। অবিশ্বাস্য হলেও উত্তর কোরিয়া কোনোভাবে সেই বিশেষ রং পরিবর্তনশীল কালির ফর্মুলা এবং নতুন নমুনাও জোগাড় করে ফেলেছিল, যে কালি মাত্র একটা সুইস কোম্পানি কঠোর নিয়ন্ত্রণে তৈরি করে। সেটা ব্যবহার করেই উত্তর কোরিয়া হাজার হাজার সুপারনোট তৈরি করে ফেলেছিল, যেন ঘোষণা দেয় প্রতিটা চালের জবাব আমাদের কাছে আছে। আমেরিকা বুঝতে পারে শুধু নোটের ডিজাইন পাল্টেই এই যুদ্ধ জেতা সম্ভব না, তাই যুক্তরাষ্ট্র আরও নাটকীয় উপায়ে পাল্টা আঘাত হানে। FBI এবং সিক্রেট সার্ভিস মিলে শুরু করলো কয়েকটা গোপন অভিযান, যেন হলিউডের থ্রিলার গল্প বাস্তবে মঞ্চস্থ হচ্ছে। এ যেন মিশন ইম্পসিবল। এক অভিযানেই FBI এজেন্টরা ছদ্মবেশে এশিয়ার অপরাধ জগতে মিশে গিয়ে এক বিশাল ইয়টের ভুয়া বিয়ের পার্টিতে সুপারনোট পাচারকারীদেরকে ধরে ফেলেন। এই তদন্তে তারা আরও জানতে পারেন কিভাবে বইয়ের মলা ফাঁপা করে এবং কাপড়ের রোল আর খেলনার ভেতর জাল টাকা লুকিয়ে এক দেশ থেকে আরেক দেশে পাচার হচ্ছে। এসব অভিযানের ফল ছিল নাটকীয়। বহুদিন নজরদারি এবং প্রমাণ সংগ্রহের পর একদিন একযোগে বিভিন্ন শহরে অভিযান চালিয়ে এই পাচার চক্রটা গুড়িয়ে দেয়া হয়। ফলাফল প্রচুর জাল ডলার উদ্ধার এবং অসংখ্য অপরাধীর গ্রেপ্তার। হ্যাঁ, এভাবেই 1 দশকেরও বেশি সময় ধরে চলা অপরাধ সাম্রাজ্যের অবসান ঘটে। তবুও শেষমেশ যুক্তরাষ্ট্র এমন একটা অস্ত্র প্রয়োগ করে যা যে কোনো পুলিশি অভিযান বা প্রযুক্তিগত কৌশলের চাইতেও বেশি শক্তিশালী ছিল। 2005 সালে তারা ম্যাকাওয়ে ব্যানকো ডেল্টা এশিয়া ব্যাংকে উত্তর কোরিয়ার প্রায় $25 মিলিয়ন অ্যাকাউন্ট সম্পূর্ণ ফ্রিজ করে দেয়। ফলাফল দাঁড়ালো এশিয়ার অন্য সব ব্যাংকও ভয়ে উত্তর কোরিয়ার সঙ্গে সব লেনদেন বন্ধ করে দেয়। উত্তর কোরিয়া তখন বিদেশে থাকা কূটনীতিকদেরকেও বেতন দিতে পারছিল না। প্রয়োজনীয় সরঞ্জাম আমদানিও থেমে যায়। চারদিক থেকে আর্থিক অচল অবস্থা নেমে আসে। বাধ্য হয়ে তখন উত্তর কোরিয়া ঘোষণা দেয় যে তারা আলোচনার টেবিলে ফিরতে রাজি আছে, যদি এই নিষেধাজ্ঞা তাদের উপর থেকে তুলে নেওয়া হয়। আর এভাবেই উত্তর কোরিয়া এবং আমেরিকার সুপার জাল নোট যুদ্ধের অবসান ঘটে।